জননেত্রী শেখ হাসিনা তো বলে দিয়েছেন আমি ডিসেম্বরে আসতেছি। এটা বলার পরে তিনি তো এক ঢিলে 4 পাখি মেরে দিয়েছেন। আমরা কিন্তু সারা জীবন শুনেছি মানুষ এক ঢিলে 1 পাখি, 2 পাখি, 3 পাখি মারে, সর্বোচ্চ 2 পাখি। কিন্তু জননেত্রী শেখ হাসিনা কিন্তু এক ঢিলে 4-5 পাখি মেরে ফেলেছেন। তাদের এই ভীতিটা কাজ করতেছিল। আমার মনে হয় তারা বুঝে ফেলেছে যদি তিনি এসে ঘোষণা করে ফেলেন, যদি তিনি বলে ফেলেন যে প্রেসিডেন্ট তো আমার, প্রেসিডেন্ট আমার, প্রধানমন্ত্রী আমি ছিলাম, এই ভীতিটা তাদের ভিতরে যে কাজ করেছে এটা সুস্পষ্ট। কারণ নইলে যেভাবে তিনি ছিলেন ছাত্রলীগ নেতা, তিনি ছিলেন মুক্তিযোদ্ধা, তিনি আওয়ামী লীগের প্রতি নিবেদিত ছিলেন, তাকে যে কোনো ভাবে হোক তারা ভয় দেখিয়ে হোক বায়াস করুক যেভাবে তাদের পক্ষে নিয়ে নিয়েছে। কিন্তু এখন তাদের ভয় যদি কোনো কারণে তিনি একটু উল্টে যান, একটু যদি ভিন্ন রকম কথা বলেন, জননেত্রী শেখ হাসিনা ডিসেম্বরে এসে বলেন যে আমার প্রেসিডেন্টের দায়িত্ব সামলেছে, বীরেন চলেন আমরা দেশে তো আমরাই আছি, এই কথা যদি বলে ফেলে, এই ভয়ে ডক্টর বীরেনদের নিয়ে যদি তিনি বলে ফেলেন দেশটা তো আমারই, আমি সরকারে আছি, এই একটা ভীতি তাদের কাজ করেছে। বা আপনি ডক্টর সেই বীরেন শিকদার এসে যদি বলেন প্রেসিডেন্ট তো আমাদের সরকারের, আমরাই ক্ষমতায় আছি, তুমি কে বে, বা এই কথা যদি বলে ফেলেন, তাহলে তো তাদের এই তাদের তো তাসের ঘর উড়ে যাবে। এই ভয়ে তারা আসলে 2টা কারণ ছিল। একটা হলো তাদের হয়তো খায়েশ জেগেছে যে আওয়ামী লীগের দ্বারা রেখে যাওয়া একজন প্রেসিডেন্ট রাষ্ট্রপতিকে কিভাবে মেনে নিব, এই ব্যাপারে তাদের একটা পেইন ছিল। পাশাপাশি তারা ভয়ে আছে যেহেতু ঘোষণা দিয়ে ফেলেছে। আর আপনি আজকে আমাদের আরো স্পষ্ট করলেন যে একসাথে সারা বাংলাদেশের, সারা পৃথিবীর, বাংলাদেশ থেকে যারা চলে যেতে বাধ্য হয়েছিল এবং যারা আগে থেকেও ছিল তারা সকলে চলে আসবেন। আপনার হুমকিও কিন্তু কম কাজে দিবে না। আজকে যেটা আপনি বললেন এটাকে কিন্তু তারা হুমকি হিসেবে নেবে, আমরা জানি। উপরে উপরে যতই বলুক যে না না আওয়ামী লীগের নেতারা আসবে না, পতিত সরকার আর কোনোদিন আসে না। আর আপনি শুরু মাঝখানে একটা কথা বলেছেন, জননেত্রী শেখ হাসিনা সারা জীবন এরা বললো যে এরা 18 মাস যাবৎ 22 মাস যাবৎ বলতেছিল যে তাকে ধরে আনবে, জেলে দিবে, ফাঁসি দিবে, হ্যান করবে, তেন করবে। কিন্তু যেই না ঘোষণা দিয়েছে এখন বলে শেখ হাসিনাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না, মানে গণেশ উল্টে গেছে। ঠিক উল্টো হয়ে গেছে। পৃথিবীতে কোনো স্বৈরাচার বলে নাই তাদের ভাষায়, তারা ঠিকই বলেছে স্বৈরাচার কখনো ফিরে আসে না। ঠিকই আমি তো, আমাকে যখন বলে ফরিদ আপনি যে এত লম্বা লম্বা কথা বলেন, ইতিহাসে কোনো স্বৈরাচার ফিরে আসে না, আমি তখনই বলছি উনি তো স্বৈরাচার না, তাই ফিরে আসবেন। যেমন উনি এখন ঘোষণা দিয়েছেন আমি ফিরে আসবো, পৃথিবীর কোন স্বৈরাচার বলেছিল আমি ফিরে আসবো? কই, আমরা তো ওই যে চিঙ্কুবাম একটা আছে প্যারিসে পড়ে আছে, এখন তো সে পিরানে পীর দস্তগীর, বাংলাদেশের যত চিঙ্কুবাম, বাংলাদেশের যত জামাতি হেফাজতি যত মাদ্রাসার পোলাপান সবগুলোর জন্য তো সে কাউস কুতুব, সে তো দেশে আসার ঘোষণা দেয় না। কিন্তু আপনি ডক্টর শ্রী বীরেন শিকদার ঘোষণা দিলেন প্রকাশ্যে লাইভে এসে যে আমিও আসতেছি জননেত্রীর সাথে। তারা বলুক দেখি, ইলিয়াস উবার চালানো বাদ দিয়ে সে তো এখন আইলে বাংলাদেশের নাকি মন্ত্রী হয়ে যাবে, পারলে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হয়ে যায়, আসুক না দেখি একটু ঘোষণা দেখ। কই তারা তো আসে না, সরকার তাদের, চেলা চামুন্ডু তাদের, আসুক না একটু আমরা দেখি। মানে আমিও চেয়েছিলাম জননেত্রী শেখ হাসিনা একটা ঘোষণা দিক, টাইম যেটাই হোক এটা ঘোষণা দিক। এই ঘোষণা দেওয়ার কারণে আপনি ঠিকই বলেছেন উপরে উপরে তারা যত কথাই বলুক, ভেতরে ভেতরে কিন্তু তাদের, আমাদের জামালপুরা ভাষায় বলে হলকম শুকে যাওয়া, মানে কণ্ঠ শুকে যাওয়া। তারা কিন্তু ভয় তটস্থ, তারা ভয়াবহ। আপনি যত গল্পই করুক না শেখ হাসিনা আসবে না, বাংলাদেশের জনগণ, আরে বাংলাদেশের জনগণ মানবে কি মানবে না, ওয়াকারকে একটু যাইতে দাও না, বেড়াকে যাইতে দাও না। এই লোকগুলোই কিন্তু বলতো যে আওয়ামী লীগ পুলিশ নিয়ে আসে, ছাত্রলীগ পুলিশ নিয়ে আসে, পুলিশ ছাড়া এসে দেখো, ওরে বাবা ক্ষমতা পাল্টার পরে দেখি ও মা, মানে বড় মিয়া ছোট মিয়া সুবহানাল্লাহ, এরা দেখি আর্মি ছাড়া চলতে পারে না, এরা আর্মি ছাড়া চলতে পারে না। তো এর মাধ্যমে কি বোঝায়, শেখ হাসিনাকে, তার জননেত্রী শেখ হাসিনাকে তারা বললো স্বৈরাচার, দেশে ফিরতে পারবে না, ফাঁসির রায় দিয়ে রাখছে। তিনি বলতেছেন আমি আসবো, তিনি তো ভয় পায়, তিনি তো বলেন নাই আমি আর্মি নিয়ে আসতেছি, নেটো বাহিনী নিয়ে আসতেছি, বলেন নাই তো। তিনি বলছেন তিনি আসবেন। কিন্তু এরা তথাকথিত নির্বাচনে যে হয়ে গেছে, আগে না হয় বুঝলাম ডক্টর ইউনূসকে ঠিকা দিয়ে চালাইতে হয়, খোটা দিয়ে চালাইতে হয়, এই সরকার তো তারা দাবি করে নির্বাচিত, এখনো কেন আর্মি, এখনো কেন আর্মি, এটা তো আমার বোধে আসে না। পৃথিবীর কোন গণতান্ত্রিক দেশ, কোন নির্বাচিত সরকার যে শুরুর দিন থেকে এখন পর্যন্ত 4 মাস 5 মাস যাবে তারপরেও তার সেনাবাহিনী ছাড়া চলতে পারে না? এতেই তো বোঝা যায় কারা ফ্যাসিস্ট আর কারা আর্টিস্ট। বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর ছাত্র সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ করে, বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর দল, যেখানে বাংলাদেশে এমন কোন গ্রামের অলিগলি নাই, মেঠো পথ নাই যেখানে আওয়ামী লীগ পাওয়া যায় না। আপনি আওয়ামী লীগ পছন্দ করেন বা না করেন, কেউ আওয়ামী লীগ পছন্দ করুক না করুক, সেটা তার ব্যক্তিগত ব্যাপার,
কিন্তু যারা পছন্দ করে হাটে মাঠে ঘাটে তাদের বক্তব্য কি? আমরা তো তাদের কাছে যাইনি, তাদের কথা তো শুনিনি। এরা ভোট তো দিতেই দেয় নাই। আপনারা এটাও শুনেছেন যে স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের লোকদের নির্বাচন করতে দিবে না। তার মানে কি? তাদের এত ভয়, এত ভীতি যে নিষিদ্ধ করেও তারা ক্ষান্ত থাকে না যে তারা এই দলের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে না। আরে ভাই, এরা তো মাঠেই নাই, তারপরও তোমাদের এত ভয়, তাহলে মাঠে আসলে কি হবে? আমাদের ডক্টর বীরেন স্যার যেটা বললেন, শিকদার যেটা বললেন যে তিনি আসবেন এই বাংলাদেশে, আসতে হবেই। কেন আসতে হবে জানেন? জনগণের জন্য। কারণ জনগণ বুঝতে পেরেছে যে শেখ হাসিনা ছাড়া চলবে না। বাংলাদেশের আওয়ামী লীগের ওই যে 17 বছর এবং আগের 5 বছর, একটা মানুষের, একটা দলের এত বছর, 22 বছর, 25 বছর ক্ষমতায় থাকলে ত্রুটি থাকবেই। আমরা বলছি না যে আওয়ামী লীগ তুলসী পাতায় ধোয়া, কিন্তু আওয়ামী লীগ এটাও প্রমাণ করে দিয়েছে, যত সমালোচনায় আওয়ামী লীগের আমরা করি বা কেউ করুক, যে বাংলাদেশ আওয়ামী লীগের কাছে এই দেশের জনগণের অর্থনীতি, গণতন্ত্র, মান সম্মান, সম্ভ্রম, আইন আদালত সবকিছুই নিরাপদ। যে যত কথাই বলি, আবারও বলছি, অনেকেই বলবে যে আমি তো বললাম যে তাদের কি কোনো ভুল নাই। ভুল আছে মানে আমাকে এখন ইদানিং দেখি অনেকেই লিখে মেসেজে, আপনি তো আওয়ামী লীগের ভুল চোখে দেখেন না। হ্যাঁ, ভুল আছে। ভুল হইলো প্রথম জামাত নিষিদ্ধ না করা, তখন দেখি তাদের মুখ শুকে যায়। হ্যাঁ, জামাত নিষিদ্ধ, কারণ কি বলতো তখন? আমরা কিন্তু এই জামাত নিষিদ্ধ করতে চেয়েছিলাম, বলেছিলাম গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে। আমরা বারবার আওয়ামী লীগ সরকারকে বলেছিলাম। তখন কিছু কিছু লোক বলেছিল না, আওয়ামী লীগ গণতান্ত্রিক দল, কোন গণতান্ত্রিক দল নিষিদ্ধ করার পক্ষে না। এই যুক্তি যখন দিয়েছে আমরা কথা বলতে পারি নাই, কারণ এটা তো সত্যি, গণতান্ত্রিক রাষ্ট্রে একটা গণতান্ত্রিক দল নিষিদ্ধ হয় না, দলকে নিষিদ্ধ করা যায় না। তাদের যদি শাস্তি হয় সেটা আমরা দিচ্ছি, আমাদের দিব, এটা বলেছে। কিন্তু জামাত এসে কিন্তু একটু আর ভুল করে নাই, আসার সাথে সাথে বাংলাদেশের সবচেয়ে বড় দলটি নিষিদ্ধ করলো। এটা করাতে ভালো করেছে, আগামীতে যাতে আমাদের ডক্টর বীরেন শিকদাররা এসে আমাদের যেটা আগের দাবি ছিল, সেই দাবি যে স্বাধীনতা বিরোধী দলকে আপনারা দয়া করে এবার নিষিদ্ধ করবেন, সমূলে তাদের নিষিদ্ধ করে দিবেন, এইবার অন্তত ওই যুক্তিটা দিবেন। এটা আপনার কাছে আমি অগ্রিম আবেদন রেখে দিলাম, আপনার সরকারকে আপনি এটা বলবেন। এটা আমি সাধারণ জনগণ যারা মুক্তিযুদ্ধের পক্ষে, এমনকি আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীরাও এখানে এটা চায়, যারা তৃণমূলের, আমি বিশ্বাস করি আমার সাথে তারা একমত হবে এবং এটাই আবেদন জানাবে, এবং সেই পথ তারা সহজ করে দিয়েছে। সবচেয়ে হাস্যকর ব্যাপার যে কোথাকার কোন নামই ভুলে গেছি, যে আবু সাইদ নাকি কি যেন নাম, ওই যে শিবিরের যে সুইসাইড স্কোয়াডের সদস্য ছিল রংপুরের, তার ছবি পাসপোর্টে দিবে। দেশটা কোন দিকে যাচ্ছে? মানে এর চেয়ে আর হাস্যকর, আর লজ্জার কি থাকতে পারে? এই দেশের বুদ্ধিজীবীরা এখন কথা বলে না আওয়ামী লীগ নাকি খুব খারাপ, মানে আমাদের বামপন্থী বুদ্ধিজীবীদের, সিংহবান্ধ বুদ্ধিজীবীদের মতে খুব খারাপ আওয়ামী লীগ। তাইলে বঙ্গবন্ধুর ছবি যদি তখন দিতে চাইতো, ধরেন এই ঘটনা ঘটার আগে যদি বলতো যে আওয়ামী লীগ বলতো যে আমরা বঙ্গবন্ধুর ছবি পাসপোর্টে দিব, দেখতেন প্রথম সবার আগে বাংলাদেশে যারা গণতন্ত্রের ঠিকাদার, মানবাধিকারের ঠিকাদার, বামপন্থী, এরাই আগে মিছিল করতো মৌলবীদের আগে। কিন্তু এইবার আবু সাইদের ছবি যাবে, মনে হয় যে বাংলাদেশটা বানাইছে আবু সাইদ, এই আবু সাইদের বাংলাদেশ, এটা জামাতের। মানে অদ্ভুত ব্যাপার। বামপন্থী লোক, আমি এখন হয়তো আমাদের এডিটর সাহেব বলতে পারে যে তো বামপন্থী নাই, কেন তাদের নিয়ে আলোচনা করতেছেন, এটা তার কাছে আসতেও পারে বা তিনি এটা অভিযোগ করতে পারেন। কিছু কিছু কথা বলতে হয়। আমি বামপন্থী নেতাদের, তাদের টিভিতে বক্তব্য দিয়েছে, পত্রিকায় এসেছে, তারা বলেছে বাংলাদেশ আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত হতে দেবে না। বাংলাদেশে যদি, মানে বিষয়টা এরকম যে শিয়ালে বলে কাকের গাছের আগালে থাকতে দিব না, যে পানি উঠুক, তাই না? বামেরা টিকতে পারবে? টিকতে পারতেছে? পারবে এই দেশে? পারবে না, পারার কোনো প্রশ্নই আসে না। আর আপনি যে শিরোনাম দিয়েছেন রাষ্ট্রপতির বিদায়, শেখ হাসিনার প্রত্যাবর্তন, এইখানে তারা এসেছে রাষ্ট্রপতিকে বদল করতেছে। তাদের ভীতি বললাম, একটা হলো তাদের খায়েশ, তাদের নিজেদের রাষ্ট্রপতি রাখবে, কারণ তাদের খায়েশ জেগেছে। আরেকটা হলো তাদের ভয়, কারণ শেখ হাসিনা যদি কোনো কারণে আগে ঢুকে পড়ে তাহলে তারা বিপদে পড়ে যাবে। ডিসেম্বর তো তিনি আসবেনই, কোনো সন্দেহ নেই তিনি আসবেন, আমি এটা একমত। যে যাই বলুক আমি একমত, তিনি বলে ফেলেছেন তিনি আসবেন। বাংলাদেশের জনগণই আওয়ামী লীগকে নিয়ে আসবে এবং আওয়ামী লীগ জনগণের জন্য ফিরে আসবে। কারণ বাংলাদেশে মাছ যেমন পানি ছাড়া বাঁচে না, বাংলাদেশ আওয়ামী লীগও জনগণ ছাড়া বাঁচবে না, জনগণ আওয়ামী লীগ ছাড়া বাঁচবে না, এটা প্রমাণিত হয়ে গেছে। আমি 2024-এর 5ই আগস্টের আগে সকল রাজনৈতিক নেতার সমালোচনা করতাম, পরে দেখলাম যে না, বাটপার হলে আসলে আমাদের দেশে বুদ্ধিজীবীরা টু শব্দটি করে না। এর চেয়ে আমাদের ওই নেতা মন্ত্রী যাদের আমরা দুর্নীতিবাজ বলেছি, যাদের আমরা গমসর বলেছি চেয়ারম্যান, তারা ভালো, অন্তত দেশের জনগণের কল্যাণে মিনিমাম কাজে খাটে। এরা ক্ষতিও করে, উপকারও করে। কিন্তু আমাদের বুদ্ধিজীবীরা দেখেন, এরা না নিজের উপকার করে, না দেশের উপকার করে। নিজের উপকার কেন বললাম? কারণ এরা বলেছে একটা, করে আর একটা। আপনি দেখেন যে আজকে একটা শুনেছেন যে একজন বামপন্থী
কবিরে দৌড়াইছে তারই দলের লোকেরা, এই জুলাই সন্ত্রাসীরা, আপনারা শুনেছেন। আমাকে অনেকেই বলেছে, ফরিদ ভাই একে নিয়ে একটু বলেন। কেন বলবো? কখনার উপরে দৌড়ানি দিয়েছে, আরে নামাই দিয়েছে কবির পরি। আপনি তার ভাষণগুলো শুনেছেন? তার মোহন জি জি, যেমন তার ভাষণ শুনেছেন? মানে বঙ্গবন্ধুকে কমরেড ইনু আওয়ামী লীগে যোগ দেওয়ার পর সে 400 তালাক দিয়েছে। ওরে বাবারে বাবা, কত বড় নেতা! কমরেড ইনু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সভাপতি, সভানেত্রী শেখ হাসিনার পাশে বসলে যে দলটি বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে সৃষ্টিতে, সেই দলের নেতার সাথে বসলে সেটা না জায়েজ, আর জামাতের পাশে বসলে সেটা বামপন্থীদের জায়েজ। কেন বললাম? এগুলো অন রেকর্ড, এমন না যে এগুলো কেউ বলে নাই, দেখে নাই, শুনে নাই, উনি নিজে এগুলো বলেছেন লাইভে। তো এখন ওটা জায়েজ হয়ে যায়। বাংলাদেশ আওয়ামী লীগ হলো ফ্যাসিস্ট। কেন? কারণ আওয়ামী লীগ নাকি নির্বাচনে বিচ্ছিন্নভাবে এককভাবে নির্বাচন করেছে। আচ্ছা, মানলাম, তাদের ধরে নিলাম। কমরেড মঈনুদ্দিন খান বাদলের ভাষায়, আমার প্রিয় ব্যক্তিত্ব, আমার শ্রদ্ধেয়, পরম শ্রদ্ধেয়, তারাই আবার বলেছে, ধরে নিলাম তার কথা, যে আওয়ামী লীগ নির্বাচন করে। আচ্ছা, আওয়ামী লীগ কি কোনো দলকে নিষিদ্ধ করেছিল? আওয়ামী লীগ কি কোনো দলকে নিষিদ্ধ করেছিল, না কোনো ব্যক্তিকে নিষিদ্ধ করেছিল? কাউকে নিষিদ্ধ করেনি। বরং আমরা দেখেছি বাম বুদ্ধিজীবী ফরদ মাজাহার, তিনি বলেছেন, যাকে কেউ গফুর ভাই বলে, যিনি পরকিয়া করতে যায় মৌলবীদের মতো নাটক করেছিলেন, যে আওয়ামী লীগ তাকে কিডন্যাপ করেছে, আর আমরাই তো প্রথমে গিয়ে তার জন্য মানববন্ধন করেছি। হায় হায়, এরকম একটা বুদ্ধিজীবীরে আওয়ামী লীগ কিডন্যাপ করলো। আরে 3 দিন পরেই দেখি, যখন মানববন্ধন করে আসার পরে শুনি এই লোক ছিল নিজে অপহৃত হয়েছে, বাটপারি করেছে। কত বড় বাটপার! মানুষের আবেগ নিয়ে তারা খেলে। তো এই ফ্রড মাজার বলেছে যে আওয়ামী লীগ জামাতের সমালোচনা করা ফ্যাসিজম। আপনি হয়তো বলবেন বারবার কেন এই কথা বলি, জনগণকে জানাতে হবে, সামনে আনতে হবে, এই জন্য বলি। সেটা হলো যে আওয়ামী লীগের সমালোচনা করা যদি ফ্যাসিজম হয়, সরি, জামাতের সমালোচনা করাই যদি ফ্যাসিজম হয়, যে জামাত বাংলাদেশের 30 লক্ষ মানুষ হত্যার দায়ে প্রশ্নবিদ্ধ এবং সত্য, অগণিত নারী ধর্ষণ করেছে, যে জামাত বাংলাদেশের সন্ত্রাসবাদ, মুসলিম জঙ্গিবাদের উত্থানে কাজ করে, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হানিকর, সেই জামাতের সমালোচনা করে যদি ফ্যাসিজম হয়, তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ করা কি? এই প্রশ্নটা আজ পর্যন্ত বাংলাদেশে কোনো বুদ্ধিজীবী, বাংলাদেশে কোনো লেখক, বাংলাদেশের কোনো গণতান্ত্রিক অধিকারের যে যারা ঠিকাদার, একজনের প্রশ্ন করলো না। আর আমরা যখন এই প্রশ্ন করি, তখন আমাদের বলে আমরা আওয়ামী লীগের দোষর। আমরা ভুলটা বললাম কোথায়? যদি 2 থেকে 3% যার দলের সমর্থন, তাকে নিষিদ্ধ করলে যদি ফ্যাসিজম, তার সমালোচনা করা যদি ফ্যাসিজম হয়, তাহলে বাংলাদেশের ওই যে আমাদের ডক্টর শ্রী বীরেন শিকদার বললেন যে 70%, আমি অর্ধেক ধরলাম 35%, কারণ এটা বললে বলবো ওনার পক্ষে বললাম। তো 35% যদি আমি ধরি, সেই দলটাকে যদি আপনি নিষিদ্ধ করেন, তাহলে দেশে এখন যদি আমি বলি আলট্রা ফ্যাসিজম চলতেছে, সেটা কি সঠিক নয়? এই প্রশ্ন করা যাবে না বললে আওয়ামী লীগের দোষর। এখানে আপনার একটা কমেন্ট এসেছিল, দেখেছিলাম, যে আপনি খুব দ্রুত সরাই নিয়েছেন। সেটা হলো যে একজন তুলনা করেছেন ইরানের সেই ইসলামিস্ট যে বিপ্লব ছিল, ইসলামিস্টদের সেই তুলনা করে শেখ হাসিনা তুলনা করছে। ভাই, দয়া করে এটা করবেন না। শেখ হাসিনা আলাদা জিনিস, ইরানের খোমেনির প্রতি আপনি পীড়িত আছে আলাদাভাবে দেখেন। ওই দেশটা অগণতান্ত্রিক ছিল, আলট্রা ফ্যাসিস্ট, আর শেখ হাসিনা ছিল একটা গণতান্ত্রিক রাষ্ট্রের সরকার। এটাকে কম্পেয়ার করবেন না, দয়া করে। অনেকে আওয়ামী লীগেও এটা ভুল করে ফেলেন, সেটা আবেগে করেন, ধর্মীয় টান থেকে। এটা দয়া করে এখানে করবেন না, তাহলে সেটা মানুষ বিভ্রান্ত হবে। কারণ ইরানের খোমেনির সাথে শেখ হাসিনার সরকার তুলনা হইতে পারে না। কারণ ইরানে একদলীয় শাসন চলে, পুলিশ তাদের, আর্মি তাদের, সব দলের। ওইখানে আইআরজিসি তার নিজের দলের। বাংলাদেশে আওয়ামী লীগ কোনো পুলিশ বাহিনী বানিয়েছে যেটা আওয়ামী লীগের পুলিশ? হয়তো কেউ আবেগে ওটা বলে ফেলেন, তুলনা করতেছেন, এটা দয়া করে করবেন না। আর যেটা বলতেছিলাম, এরা এখন রাষ্ট্রপতিকে বিদায় দিচ্ছে, এরা ভয় পেয়ে গেছে। আর রাষ্ট্রদূতের যে দৌড়াদৌড়ি শুরু করছে খরগোশের বাচ্চার মতো, সকালে দিল্লি, বিকেলে ঢাকা, সন্ধ্যাবেলায় হেফাজতের নেতার দোকানে, তারপরে আবার 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 রাতের বেলায় আমার ভাবির পোলাদের দোকানে আমরা দৌড়াদৌড়ি দেখতেছি। আমরা দেখলাম যে আমার ভাবির পোলাদের ওইখানে নাটক করে শুধু কি বলে জর্দার কৌটা ফাটছে, তার জন্য দেখলাম বিদেশি শক্তিগুলো বিবৃতি দিল। কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে মুক্তিযোদ্ধাদের হাতে হাত করা, লাশের সাথে হাত করা, প্রতি মাসে 40 জন মানুষ জলে ভেসে উঠছে, যাদেরকে মেরে ফেলা হচ্ছে, বেওয়ারিশ লাশ কবর দেওয়া হচ্ছে, তাদের নিয়ে কোনো বিবৃতি নাই। এই দেশে সবচেয়ে বড় ছাত্র সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ। আমি ছাত্রলীগকে পছন্দ করি না করি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার হইতে পারে, কিন্তু একটা সংগঠন আপনি নিষিদ্ধ করলেন কি কারণে? ছাত্রলীগ যদি নিষিদ্ধ হয়, ছাত্র শিবির কি করে থাকে? আপনি 2000, প্রথমে বললো 2000, তারপরে বললো 1500, তারপরে দেখলাম এখন তারাই বলতেছে 835-এর উপরে তারা নাকি কি শহীদ, আর নাকি শহীদের তালিকা খুঁজে পায় না।
আবার এই 800-র মধ্যে 400 আবার জিন্দা শহীদ ফিরে আসছে, কেউ সৌদি আরব ঘুরে, কেউ টিভিতে এসে ভাষণ দেয়। তো এই ব্যাপারে আর আমরা কারোকে, আমরা দেখেছি ওই তথাকথিত হিরো আলম, সে যদি উষ্টা খায় পড়তো, আচার পড়তো, তখন দেখতাম দেশ বিদেশ থেকে বিবৃতি আসতো, সাংবাদিক মহল জেগে উঠতো, তাদের জজবা, গণতান্ত্রিক জজবা, মানবাধিকারের জজবা জেগে উঠতো। কিন্তু আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের শত শত মানুষকে মেরে ফেলা হচ্ছে, জেলখানায়, জেলের বাইরে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, এগুলো নিয়ে কারো কোনো বক্তব্য নেই। যাই হোক, আর রাষ্ট্রপতির বিদায় সম্পর্কে যেটা বললেন, রাষ্ট্রপতির বিদায় একটা সাইন, তারা যে ভয় পেয়ে গেছে, যেটা আমাদের ডক্টর বীরেন স্যার বললেন যে তারা ভয় পেয়ে গেছে, এটাই তাদের প্রমাণ। কারণ তারা জানে যে এই মুহূর্তে যদি, তারা বিশ্বাস করতে পারতেছে না, যদি রাখি, যদি কোনো সমস্যা হয়, কয়দিন পরে দেখবেন ওয়াকার কেউ রাখবে না, বলবে যে এ তো আওয়ামী লীগের, এরও যখন সরাবে না, তখন বলবে যে এটা শেখ হাসিনা নিয়োগ। ওয়াকার তো ফরিদ ভাই, ওয়াকার সাথে তুরস্ক গেছেন 5 দিনের সফরে, মানে বুদ্ধি পরামর্শের জন্য গেছেন কিনা এটা আসলে আবার এসে জানবো আপনার কাছে। আমরা একটু শেষের দিকে একটু জিয়া ভাইকে যাবো। জিয়া ভাই 1 ঘন্টার প্রোগ্রাম, জিয়া ভাই চলে যাবেন। জিয়া ভাই আপনি একটু 3-4 মিনিট বলবেন, আমাদের আর বেশি সময় নেই। জিয়া ভাই, আমরা যে বিষয়গুলো দেখতেছি আসলে বাংলাদেশে পর্দার আড়ালে অনেক কিছুই হচ্ছে, এবং আপনি যেটা আগে বললেন যে আমেরিকার যে যিনি দক্ষিণ এশিয়ার যিনি মন্ত্রীর দায়িত্বে আছেন, তিনি গেলে হয়তো অনেক কিছু পরিবর্তন হয়ে যেতে পারে। এবং আগস্টে অনেকেই বলছেন, আগস্ট, আপনিও বলছেন আগস্ট হয়তো বিজয়ের মাসে পরিণত হতে পারে। এই রাষ্ট্রপতিকে সরানোর কি এরকম কোনো সাইন দেখছেন জিয়া ভাই? আমি সাইন অনেক কিছুই দেখছি, কারণ আমি তো এর আগেও বলেছি যে বাংলাদেশের রাজনীতিতে আপনি রাজনীতি বাইরের থেকে কন্ট্রোল করতে পারবেন না, ঘরের ভেতরে যেতে হবে রাজনীতি করতে গেলে। একজন 17 বছর বাইরে থেকে উড়ে এসে জুড়ে বসলেও মানুষ তার কথা শুনবে না তো। মানুষ এসে বললো যে আমি এটা আই হ্যাভ এ প্ল্যান, কি প্ল্যান দেখলাম? এখন পর্যন্ত প্ল্যানের কোনো কিছু দেখেছেন? কোনো কিছু দেখেননি। সে তো তার পরিকল্পনা কি সেটা এখন পর্যন্ত বাস্তব বলে নেই।